প্রমাণসহ নকুল এবার ঈশানী আর পিনাকিকে সমস্ত সত্যিটা বলে দিল। ভয় পেয়ে গেল নয়নতারা আর মৌলি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো আর্য ফিরে এসে দেখতে অজ্ঞান হয়ে পড়ে আছে সে বাণী আর অন্তরা। তখনই ওদেরকে ডাকতে থাকে আর ওরা জ্ঞান ফিরে আসলে তখন দেখতে পায় বিদ্যুৎ নেই, বিদ্যুৎ সেখান থেকে পালিয়ে গেছে। বাণী তখন বলতে লাগলো, আর্য আর্য অন্তরা, এবার কি হবে? বিদ্যুৎ তো এখান থেকে পালিয়ে গেছে, তবে আমরা নিশ্চিত হতে পারলাম যে বিদ্যুৎ বেঁচে আছে। এইদিকে মৌলি বসে বসে কফি খাচ্ছে অনেক রাতে। তখন নকুল সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, এত রাতে কফি খাচ্ছ, নিজেকে কি একটু রিল্যাক্স লাগছে? বলি তখন বলতে লাগলো, কি ব্যাপার, আপনি কি বলতে চাইছেন? আমি কিছু বুঝতে পারছি না। তখনই বলতে লাগলো, আমি কি বলতে চাইছি সেটা তুমি বেশ ভালো করে জানো, কোনটা সত্যি কোনটা মিথ্যে সবটা তুমি বেশ ভালো করে জানো। বিদ্যুৎ যে বেঁচে আসে সেটা কিন্তু আমি জানি। এখনো সময় আছে, সবটা গিয়ে থানায় স্বীকার করো, না হলে কিন্তু বাঁচতে পারবে না। আগুনে হাত দিলে কিন্তু হাত পুড়ে যায়, সেটা তুমি বেশ ভালো করে জানো, তাই সত্যিটা বলে দাও। তখনই মৌলি প্রচন্ড রেগে যায়, রেগে গিয়ে বলতে লাগলো, খবরদার, আপনি এখানে এখানে থাকবেন না, এক্ষুনি এখান থেকে চলে যান, আমি আপনাকে দেখতেই চাই না। তখন সেখানে পিনাকি আর ঈশানী চলে আসে আর এসে বলতে লাগলো, মৌলি, এটা কি ধরনের ব্যবহার? তুমি এইভাবে ব্যবহার করছো কেন ওনার সাথে? উনি সম্পর্কে তোমার জেঠু হয়, তাহলে তুমি ওনার সাথে এইভাবে এ এভাবে ব্যবহার করছো কেন? তখনই এই কথাটা বলার সাথে সাথে নকুল বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, মেয়ের সাথে একটু কথা বলছি তো। এই কথা বলার সাথে সাথে ঈশানী তখন বলতে লাগলো, মেয়ের সাথে কথা বলছেন? এই কথাটা বললাম, আমার মেয়েটার কথা হঠাৎ করে মনে পড়ে গেল। কারণ একই দিন একই সময়ে মৌলি আর আমার মেয়ের তো একসাথে জন্ম হয়েছিল। আর আমার মেয়েটার কথাটা মনে পড়ে গেল। তখন ঈশানী বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছেন দাদা। আপনার মেয়ে তো আজকে যদি বেঁচে থাকতো মৌলির মতো এত বড়ই হতো, এ সমবয়সীও হতো। তখন এই কথা বলার সাথে সাথে নকুল বলতে লাগলো, একদম ঠিক কথা। তবে তোমাকে আমি একটা কথা বলি ঈশানী, ওই দিন হাসপাতালে কি তোমার কিছুই মনে পড়েনি? আর সেই কথাটা বলার সাথে সাথেই ঈশানী তখন বলতে লাগলো, দাদা, আমি না আম ওই মৌলিকে জন্ম দেওয়ার পর এতটা দুর্বল হয়ে গিয়েছিলাম, আমার না কেমন একটা নার্ভাস ফিল হয়েছিল। আমি কিছুই বলতে পারব না। নয়নতারা তখন কথা ঘুরিয়ে বলতে লাগলো, ঠিক কথাই তো। একটা বাচ্চা জন্ম দেওয়া কি ৪ টে কানে মুখের কথা? নিশ্চয় বাচ্চাটা জন্ম দিয়ে ঈশানী একটু দুর্বল হয়ে পড়েছিল, ঘুম এসেছিল। এটা তো স্বাভাবিক। তাহলে তুমি এই ধরনের কথা বলছো কেন নকুল? নকুল তখন বলতে লাগলো, সত্যি কি তোমার কিছু মনে পড়েনি? ঈশানী তখন বলতে লাগলো, দাদা, ওইদিন না আমার এইটুকু মনে আছে, অনেক বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি। আর আমাকে যখন কেবিনে রাখা হয় তখন আমার মনে হয়েছিল আমার কেবিনে কেউ একজন এসেছিল। এই কথাটা বলার সাথে সাথে পিনাকি তখন বলতে লাগলো, কি বলতে চাইছো দাদা? এসব কথার মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। অন্যদিকে নয়নতারা তখন বলতে লাগলো, আমাকে ডুবাবে মনে হচ্ছে। না, না, আমাকে মাঠে নামতেই হবে। এই ছেলেটা না আমাকে ডুবাবে। তখন এই কথাটা বলার পরে নকুল বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছো ঈশানী। হ্যাঁ, তোমার মনে হয় কেবিনে কেউ ঢুকেছিল। সেটা হলেও হতে পারে। সমস্ত প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এই কথাটা বললে তখন নয়নতারা বলতে লাগলো, এই নকুল, নকুল, এসব হেয়ালিপনার মানে কি? আমি তো কিছু বুঝতে পারছি না। এভাবে হেয়ালিপনা করছিস কেন? আর তখনই হঠাৎ করে মৌলির হাত থেকে সে গরম কফিটা পড়ে যায় নিচে। তখন পিনাকি বলতে লাগলো, এসব কি করছিস? কি করছিস? মৌলি তখন বলতে লাগলো, অত্যন্ত গরম ছিল তো সেইজন্য হাত থেকে খসে পড়ে গেছে। তখন নকুল হাসতে থাকে আর এদিকে তখনই সে পিনাকির বাবা চলে আসে আর এসে বলতে লাগলো, তুমি তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? তোমাকে না নিষেধ করেছি আমাদের বাড়িতে না আসতে? আবারও তুমি আমাদের বাড়িতে এসেছো? কার পারমিশন নিয়ে এখানে এসেছো? তোমার মায়ের সাথেও যদি তুমি দেখা করতে আসো না, আমার পারমিশন না নিয়ে কিন্তু তুমি এ বাড়িতে আসতে পারবে না। এক্ষুনি বেরিয়ে যাও। পিনাকি তখন বলতে লাগলো, বাবা, এটা হচ্ছে কি? তুমি দাদার সাথে এভাবে কথা বলছো কেন? দাদা এসেছে। তখন এই কথাটা বলার পরে পিনাকি কথা শুনে নকুল বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, যার যে জায়গায় থাকতে নেই তাকে সেই জায়গায় আসা উচিত নয়, আর সেই জায়গাতে থাকাও উচিত নয়। নয়নতারা তখন বলতে লাগলো, ঠিক আছে, তোমার মাথাটা অনেক গরম হয়ে গেছে, ও চলে যাচ্ছে, তুমি একদম চিন্তা করো না। এদিকে নকুল চলে গেলে পিনাকি তখন বলতে লাগলো, বাবার এই কাজটা না একদম উচিত হয়নি। বাবা কেন যে এইভাবে দাদার সাথে কথা বলে আমি বুঝতে পারছি না। তখন হঠাৎ করে ঈশানী বলতে লাগলো, তুমি কি কিছু আন্দাজ করতে পেরেছো? দাদা যেন আজকে কেমন করে কথা বললো হেয়ালিপনা করে? পিনাকি তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ, এর আগেও আমি মৌলিকে দাদার সাথে কথা বলতে দেখেছি। মৌলি হাত জোর করে কি যেন বলছে। এদিকে মৌলি নয়নতারাকে বলতে লাগলো, শুনো, তুমি তোমার ছেলেকে বলে দিও, তোমার ছেলে যদি আমার আর পথের কাঁটা হয় আমি কিন্তু ওকে সরিয়ে দেব। অন্যদিকে
বাড়িতে তানিয়াকে বলতে লাগলো, "মা, মাম্মা তুমি বলো না, তুমি কি দেখে ভয় পেয়েছিলে? আমাকে প্লিজ বলবে কি দেখে ভয় পেয়েছিলে?" কিন্তু তানিয়া কোনো কথা না বলে সেই স্মৃতিটা মনে করতে থাকে আর বড্ড ভয় পেতে থাকে। আর কিছুই বলতে পারে না। অন্যদিকে দেখা যায় পরের দিন আবার অনিরুদ্ধকে কোর্টে তোলা হবে আর বাণীরা সবাই সেখানে চলে আসে আর অনিরুদ্ধ নিজের লড়াইটা নিজে এবার করবে। আর তো সেই জন্য অনিরুদ্ধ আদালতের কাছে বলতে লাগলো, আমি আমার সাক্ষী হিসেবে প্রথমে আমি বাণীকেই কাঠগড়ায় দাঁড় করাতে চাই। তখন একথা বলার সাথে সাথে জজ সাহেব অনুমতি দিলে বাণীকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। বাণীকে জিজ্ঞাসা করা হয়, সত্যি কি বিদ্যুৎ বেঁচে আছে কিনা? বাণী তখন বলতে লাগলো, হ্যাঁ জজ সাহেব, সত্যি বিদ্যুৎ বেঁচে আছে। আর বিদ্যুৎ যে বেঁচে আছে সেটা আমরা দেখতে পেয়েছি, নিজের চোখে দেখতে পেয়েছি। তারপরে বাণী সমস্ত ঘটনাটা খুলে বলে কিভাবে ওকে মেরে বিদ্যুৎরা সেখান থেকে পালিয়েছে। আর তখন সাথে সাথে বিদ্যুতের লয়ার বলতে লাগলো, এটা একটা মিথ্যে ঘটনা সাজানো হয়েছে। ওরাই কেবল দেখতে পেয়েছে। আর সাক্ষী হিসেবে যে ২ জন লোককে ওরা নাম বলেছে না, সেই ২ জন লোক হলো ওদের অত্যন্ত প্রিয়জন, কাছের লোক। ওরা তো চাইবে সেই জিনিসটা লুকানোর জন্য। কিন্তু কিন্তু ওরা যে মিথ্যে কথা বলছে জজ সাহেব, তখন বাণী বলতে লাগলো, "না জজ সাহেব, এক বিন্দুও মিথ্যে কথা নয়। এটাই সত্যি ঘটনা।" তখনই হঠাৎ করে সেখানে কুয়াশা বলে ওঠে, "জজ সাহেব, ওরা প্ল্যান করে আমার স্বামীকে মেরে ফেলেছে। ওদের শাস্তি চাই। আমাকে বিধবা বানিয়েছে ওই অনিরুদ্ধ আর বাণী প্ল্যান করে।" তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, "আমার নেক্সট সাক্ষী হলো এবার কুয়াশা দেবী। আমি কুয়াশা দেবীকে কিছু প্রশ্ন করতে চাই।" তখন জজ সাহেব অনুমতি দিলে কুয়াশাকে তোলা হয় কাঠগড়ায়। কুয়াশাকে তখন বলতে লাগলো, "আপনার তো মুখের পাউডারটা ভালোই দিয়েছেন।" এই কথা বলার সাথে সাথে কুয়াশা তখন বলতে লাগলো, "হ্যাঁ, কি করব? আমি তো কনটেন্ট ক্রিয়েটর। আমাকে তো একটু সাজুগুজু করে সবকিছু মেইনটেইন করে থাকতে হয়।" তখন বলতে লাগলো, "দিব্যি, আপনার সাজগোজ না খুব সুন্দর হয়েছে। এমনকি আপনার শাড়িটাও খুব সুন্দর হয়েছে।" কুয়াশা তখন সেই শাড়িটা পরশুদিন ৳৩,০০০ দিয়ে কিনেছে সেটাও বলে দেয়। তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, "পয়েন্ট টু বি নোটেড জজ সাহেব। একজন মেয়ের যদি তার স্বামী মারা যায় তাহলে এই মুহূর্তে সে এই দামি শাড়ি, এমনকি ওর সাজগোজ, ও সোশ্যাল মিডিয়া ভিডিও বানানো সবকিছু কি করে ঠিক রাখতে পারে বলুন? এটা একটা সাজানো নাটক। বিদ্যুৎ যে বেঁচে আছে তারই প্রমাণ।" তখন মৌলি বলতে লাগলো, "দেখতে পেয়েছো গ্র্যান্ডমণি, দেখতে পেয়েছো? ও না আমাদেরকে ডুবাবে। এত কথা বলার কি ছিল?" এইদিকে কিন্তু সেই বিদ্যুতের লয়ার বলতে লাগলো, "জজ সাহেব, এগুলি একটা মিথ্যে কেস। এটা নিয়ে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছে। ওরা সত্যি, সত্যি বিদ্যুৎকে মেরে ফেলেছে। আর সেইজন্য এখন ঢাকা যাওয়া দেওয়ার জন্য মিথ্যে কথা বলছে।" অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "জজ সাহেব, সব সত্যি প্রমাণ হয়ে যাবে।" এইদিকে সেই নকুলের কথাটা শুনে বারবার আর সেই ঈশানীর সন্দেহ হতে থাকে। ঈশানী তখন বলতে লাগলো, "আজকে দাদা কি বলেছিল? আমি তো কিছু বুঝতে পারছি না। না, না, আমাকে দাদার সাথে আলাদা করে কথা বলতে হবে।" অন্যদিকে মৌলি তার গ্র্যান্ডমামাকে বলতে লাগলো, "তোমার ছেলে যদি আমার পথের কাঁটা হয় তাহলে আমি কিন্তু ওকেও কিন্তু রাস্তা থেকে সরিয়ে দেবো। বানের মতো ওকেও আমি শেষ করে ফেলবো।" তখনই নয়নতারাদেবী বলতে লাগলো, এটা মাথায়ও আনবে না। তুমি যেমন আমার নাতনি, ও আমার ছেলে। আমার ছেলের কোনো ক্ষতি করলে আমি তোমাকে ছেড়ে কথা বলব না। এটা মাথায় ঢুকিয়ে নাও।" অন্যদিকে ঈশানী ই সেই আবার কথা বলতে যায় নকুলের সাথে। আর নকুলকে বলতে লাগলো, "নকুল, তুমি কিছু একটা আমাকে বারবার বলার চেষ্টা করছো। সত্যিটা তুমি আমাকে বলে দাও।" নকুল তখন প্রমাণসহ বলে দিল যে মৌলি তার মেয়ে নয়। ওইদিন হাসপাতালে তার মেয়েকে পাল্টে দেয়া হয়েছিল। আর সেটাই করেছে তার নিজেরই মা। তখনই চমকে যায় ঈশানী। ঈশানী তখন বলতে লাগলো, "কি বলছো নকুলদা?" নকুল তখন বলতে লাগলো, "হ্যাঁ, এটাই সত্যি। এই দেখো সেই এই লকেটটা। এটাই তো তোমার মেয়ের গলায় ছিল।" তখন এই কথাটা শুনে ঈশানী চমকে যায়। ঈশানী তখন বলতে লাগলো, "হ্যাঁ, সত্যিই তো।"